সন্তান মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয় তখন সে বেগুনাহ থাকে। আর মবরুর হজ যাদের নসিব হয় তখন আল্লাহ তাআলা তাদেরকে ওই নবজাত সন্তানের মতোই বানিয়ে দেন। এটি বিরল সম্মান, কিন্তু এটিও ঠিক। আল্লাহর হাবিব সতর্ক করে দিয়েছেন, সকলের হজ একই ধরনের হয় না। আল্লাহ তাআলা নিজেও ফতোয়া দিয়েছেন যে কিছু লোক হজে যায়, তারা দুনিয়া করতে চায় এটাকে অবলম্বন করে। এদের দুয়া আল্লাহর দরবারে থাকে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এখানে এরা থেমে যায়, আর আগায় না। এরা শুধু দুনিয়ার সুখ সৌন্দর্য চায়। আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তাদেরকে দুনিয়া এটা দিয়েই দেন। আর কিছু লোক তারা যায় সত্যিকার অর্থে দুনিয়ার আলোকে আখিরাতকে গড়ার জন্য। এরা দোয়া করে, হে রব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাহ। হে রব, তুমি আমার দুনিয়াকেও সুন্দর করো, এর উসিলায় আমার আখিরাতটাও সুন্দর করে দিও। আমরা হয়তো দুনিয়ার সুন্দরের সংজ্ঞা হিসেবে নিজের মনের মধ্যে এই ধরনের একটি ছবি আঁকতে পারি যে আমি একটু ভালো চলাফেরা করব, খাওয়া দাওয়া করব, সমাজে একটু সম্মান পাবো, নিরাপদ মাথা গুটানোর হয়তোবা একটা আশ্রয়স্থল আমার থাকবে, সুন্দর একটা বাড়ি থাকবে, আমি কারো কাছে আল্লাহ ছাড়া হাত পাতবো না, আমি মোটামুটি ভাবে সচ্ছল জীবনযাপন করতে পারবো সম্মানের সাথে, নিরাপত্তার সাথে। আমি আসলে এটাকে এইভাবে বুঝি না। আমি বুঝি দুনিয়ার হাসানা মানে হচ্ছে সমস্ত নবীগণ এবং বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবনযাপন করেছেন এবং কলিজার টুকরা তার সাহাবীরা যেভাবে তাকে অনুসরণ করেছেন, আমি বুঝি একজন মানুষ যদি সেইভাবে চলে, এটি হচ্ছে দুনিয়ার হাসানা। আর এরকম যারা চলবে তারা আশা করতেই পারে যে তারা আখিরাতের হাসানা বা সৌন্দর্যটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় বাংলাদেশ পৃথিবীর মধ্যে ছোট্ট এক খণ্ডভূমি, কিন্তু আল্লাহ তাআলা মেহেরবান, তিনি এখানে 18 থেকে 20 লক্ষ বনি আদমকে বর্তমানে এই দেশে বসবাস করার সুযোগ দিচ্ছেন। দুনিয়ার কোনো দেশে এত ছোট ভূখণ্ডে এত মানুষ নাই। মানব সংখ্যা কোনো অভিশাপ নয়, এটি বিশাল এক সম্পদ। মানুষের জন্যই আল্লাহর তামাম সৃষ্টি। সেই মানুষকে যদি সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা যায়, তাহলে এটাকে জনসংখ্যা না বলে মানব সম্পদ বলা হয়। আর যখন সেইভাবে মানুষকে গড়ে তোলা যায় না বা হয় না, তখন এটা জনসংখ্যা হয় এবং কখনো কখনো জনসংখ্যা বিস্ফোরণ ঘটে। বাংলাদেশ কোন পর্যায়ে আছে আল্লাহ ভালো জানেন। তবে যখন বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি, তখন দেখি যে বাংলাদেশ এমন একটি দেশ, যেই দেশে সামাজিক কোনো শৃঙ্খলা নাই, যেই দেশে মানুষের জীবনের সাধারণ নিরাপত্তা নাই, যেই দেশে শিশুদের প্রতিভা বিকাশের কোনো উদ্যোগ নাই, যেই দেশটিতে সারা জিন্দেগি কাজ করার পরে দেশকে দিয়ে যাওয়ার পরে বৃদ্ধ বয়সে শান্তিতে মরার কোনো আশা নাই, যেই দেশটিতে 5 বছরের শিশু থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা মা পর্যন্ত ইজ্জতের কোনো ওয়ারেন্টি নাই, যেই দেশটিতে ঘরের ভিতরে থাকলে খুন, বাইরে গেলে গুম, এই সংস্কৃতি বিরাজমান, যেই দেশটিতে মানুষ সমাজের নেতৃত্বে যারা আছে তারা মুখে যা বলে আমলে তার বিপরীত করে, সেই দেশের নাম বাংলাদেশ। এক এক করে 54 বছর অতিক্রম করলাম। দুনিয়ায় তো সবারই চলতে হয়, আমাদেরও চলতে হয়। দুনিয়া দেখার জন্য, শেখার জন্য যেতে হয়। লার্নিং এর জন্য আমরা যখন যাই তখন মনে মনে অনুতাপ হয়, কেন এই অবস্থা হলো। 1998 সালে শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব সিলেট সফরে আসছেন। একটা কর্মসূচিতে, সামাজিক এবং রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন। আমার সুযোগ হয়েছিল তার সফর সঙ্গে ছোট্ট একটি জার্নি করার।
ঢাকা থেকে ছিলেন। আমাদের বিমানটি যখন ঢাকাতে উড়ন্ত অবস্থায় ছিল, হঠাৎ করে আমি দেখলাম তার চোখ থেকে 2-1 ফোঁটা পানি পড়ছে। তো তিনি চোখের সানি অপারেশন করেছিলেন। আমি ধারণা করেছি যে ওইটার কোনো ইম্প্যাক্ট হবে। পরে দেখলাম না, চোখ দুটাই লাল এবং দুটা থেকেই পানি পড়ে। আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি কোনো কষ্ট হচ্ছে? তো একটু তিনি আদৌ ধরা গলায় বললেন, হ্যাঁ একটু কষ্ট হচ্ছে। বললাম সেটা চোখে? কয় না, সেটা মনে। কি কষ্ট আপনাকে চেপে ধরলো? তিনি চাইয়া বললেন, এই তাকাও, জমিনের দিকে তাকাও, হয় সবুজ না হয় সিলভার। এখানে কোনো মরুভূমি নাই, পাথরের কোনো পাহাড় নাই। আল্লাহ তাআলা উর্বর একটা ভূমি আমাদেরকে দান করেছে। এই জমির নিচেও আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক খনিজ সম্পদ দান করেছেন। সমুদ্রের সিলভার অংশে আল্লাহ তাআলা আমাদেরকে জলজ সম্পদ দান করেছেন। গ্রিন অংশে আল্লাহ তাআলা আমাদেরকে বনজ সম্পদ দান করেছেন। চলমান কোন পশু যদি নজরে পড়ে, তাইলে বুঝতে পারতাম যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রাণীজ সম্পদ দান করেছেন। কিন্তু আমরা ভাগ্য বিড়ম্বিত যে দীর্ঘ পথ পরিক্রমায় 2 বার স্বাধীন হয়েও দেশটাকে আমরা গড়তে পারলাম না। একটা সম্পদের অভাবে, সেই সম্পদ হচ্ছে চারিত্রিক সম্পদ। তিনিও বললেন যে দুনিয়ার কিছু কিছু দেশ তো আমারও সফর করার সুযোগ হয়েছে। এইরকম উর্বর একটা ভূমি আর এইরকম পরিশ্রমী মানুষ দুনিয়া কমে আছে। আমাদের এই মানুষগুলো লেখাপড়া জানে না, জীবন জীবিকার তাগিদে বিদেশ চলে যায় কাঁচা হাত নিয়ে। সেখানে গিয়ে তারা পাকা সভ্যতা গড়ে দেয়, কঠোর পরিশ্রম করে। এই মানুষগুলোর হাতকে আমরা দেশেও কাজে লাগাইতে পারলাম না, বিদেশেও পারলাম। এই হাতগুলাকে যদি পাকা হাত করে আমরা বিদেশে অন্তত পাঠাতাম, তারা একটা স্বস্তির সাথে রুজি রোজগার করত এবং পরিবার, দেশ 2 জায়গায় আরো সমৃদ্ধি অর্জন হতো। এটাও আমরা পারলাম। দেশের যে সম্পদ আছে এটারও পাহারাদারি করতে পারি না। বড় বড় চোর, শিক্ষিত মানুষের সবাই সৎ নয়, আবার সবাই অসৎ নয়, কিন্তু বেশিরভাগ ক্ষতি ওই বড় বড় লোকদের দ্বারাই হয়। তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না। এবং তিনি বললেন যে এর জন্য আমরা রাজনীতিবিদরাই দায়ী। আমাদের মাথা, আমাদের চরিত্র ঠিক হয়ে গেলে বাংলাদেশের মাথা এবং চরিত্র ঠিক হয়ে যেত। এটাই বাস্তবতা। দিন যত যাচ্ছে ততই নৈতিক মূল্যবোধের অধঃপতন ঘটছে। মূল্যহীন, জ্ঞানহীন শিক্ষার সার্টিফিকেট নিয়ে বেকারত্বের মিছিলও বাড়ছে। বিগত নির্বাচনের আগে আমরা জাতিকে কিছু ওয়াদা দিয়েছিলাম যে আল্লাহ তাআলা যদি জনগণের ভোটে আমাদেরকে নির্বাচিত করে দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে এই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। ভোট আপনারা দিয়েছেন, ভোট সুষ্ঠু হয়েছে, গণনা এবং রেজাল্ট দুইটা দুষ্ট হয়েছে। এবং অনেকেই এখন সত্য কথাটা আস্তে আস্তে বিভিন্ন কায়দায় এখন বলে ফেলছে। হ্যাঁ, সত্য চাপা পড়ে না, একসময় বের হয়ে আস। আমাদেরকে লোকেরা আফসোস করে নির্বাচনের পরপর বলতেন, আমরা এত ভোট দিলাম, আপনারা ভোটগুলা ঘরে উঠাইতে পারলেন না। আমরা তো দিলাম আপনাদেরকে, ট্রু, জনগণ তো দিয়েছে আমাদের। এর প্রমাণ হচ্ছে গণভোটের রায়। আমরা পরিবর্তন চেয়েছিলাম, জাতীয় পরিবর্তন চেয়েছিলাম, বিশেষ করে আমাদের যুব সমাজ। এই গণভোটটা ছিল পরিবর্তনের রায়। এখানে মোটা দাগে 4টা কথা ছিল। এই 4টা কথা যদি বাস্তবায়ন হতো, তাহলে বাংলাদেশে 3 মাসের একটা সরকারের আজকেই বিভিন্ন জায়গায় গিয়ে ভুয়া ভুয়া শুনতে হতো না। মানুষ তাদেরকে ওয়েলকাম করত। কিন্তু প্রথম দিন থেকে জাতিকে অপমান করা হলো, ঝুঁকির দিকে ঠেলে দেওয়া হলো। যে অর্ডিন্যান্সে নির্বাচন অনুষ্ঠিত হলো, জাতীয় সংসদ নির্বাচন, একই
অধ্যাদেশে গণভোট অনুষ্ঠিত হলো। আজব! এই গণভোটের পক্ষে আমরা অবশ্য একটু জোরালো কথা বলেছি, কিন্তু বর্তমানে যারা সরকারে আছেন তারা ক্ষীণ হলেও তারাও বলেছেন এর পক্ষে। একবার দুইবার হলেও তাদের মূল ব্যক্তি বলেছেন গণভোটে হাতে রায় দিন। আমরাও বললাম, ওনারাও বলল। নির্বাচন হলো, গণভোট হলো, 68.6% মানুষ হায়ের পক্ষে অবস্থান নিল, রায় দিল। ওনারা বলতেছেন 51% মানুষ ওনাদেরকে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ দিল। ভালো। গণতন্ত্রের দাবি হচ্ছে অধিকাংশ জনগণের মতামতকে সম্মান করা। তো 51% বড় না 68.6% বড়? আপনারা এটার কথা বলেন কেন? আমরা তো এটার বিরোধিতা করছি না। আমাদের বুকে কষ্ট থাকা সত্ত্বেও, জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, ব্ল্যাকমেইলিং করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, তা সত্ত্বেও আমরা চেয়েছি বাংলাদেশটা গণতন্ত্রের ধারার উপরে, রেলের উপরে উঠুক। একটা সময় হয়তো একটা পরিণত জায়গায় গিয়ে পৌঁছবে। আমরা তখনই বলেছি আমাদের অনেক রিজার্ভেশন থাকা সত্ত্বেও আমরা এই রায় মেনে নিলাম। আমরা তো এটা অস্বীকার করি না। তাহলে ওই রায়টা মানছেন না কেন? প্রথম দিনে একসাথে দুটি শপথ নেওয়ার কথা ছিল। আমরা যারা 77 জন ছিলাম বিরোধী দলের, আমরা সবাই নিলাম, ওনারা নিলেন না। আর ওনাদের দল থেকে যারা বিদ্রোহী হয়ে নির্বাচিত 8 জন, তারা নিলেন না। তারা ওনাদেরই। এই লোকগুলা ছাড়া বাকি আমরা নিলাম। আমরা বললাম আপনারা নেন, এটা নেওয়া আপনাদের দায়িত্ব। ওনারা নিবে না। কেন নিবে না? বলে যে সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের প্রথম গণভোট জিয়াউর রহমান সাহেব করেছিলেন কোন সংবিধানের ভিত্তিতে? সেই সংবিধানেও তো গণভোটের কোনো প্রভিশন ছিল না। আপনারা আজকে যে দল, এই দলের যিনি পিতা, তিনি গণভোট করলেন, সেটাও কিন্তু সংবিধানে ছিল না। সংবিধানে একটা কথা লেখা আছে, জনগণের সুপ্রিম উইলই হচ্ছে সবচেয়ে বড় আইন। আর জনগণের সুপ্রিম উইলের একমাত্র বহিঃপ্রকাশ ঘটে গণভোটের মধ্য দিয়ে। আপনারা এদেশের প্রায় 70% মানুষের রায়কে অগ্রাহ্য করার মাধ্যমে দুইটা জিনিসকে অপমান করেছেন। একটা গণতান্ত্রিক মূল্যবোধকে অপমান করেছেন, আর একটা জনগণকে অপমান করেছেন। মনে রাখবেন, অপমানের প্রতিশোধ জনগণ নিয়েই ছাড়ে, কাউকে ছাড় দিয়ে কথা বলে। আমরা ছাড়ব না। সংসদের ভিতরে 2/3 ওনাদের যে শক্তি আছে, সেই শক্তির বলে এটাকে ধামাচাপা দিয়েছেন, কিন্তু এটা ছাই চাপা আগুন হয়ে একসময় আগ্নেয়গিরির রূপ নেবে ইনশাআল্লাহ। আমরা ভিতরে এবং বাইরে এই লড়াই আমরা চালিয়ে যাব, এটা আমরা বন্ধ করব না। কারণ আমরা জনগণকে কথা দিয়েছি। ওনারা জনগণের সাথে প্রতারণা করতে পারেন, ধোঁকা দিতে পারেন, আমরা প্রতারণা করতে পারব না। এরপরে আপনারা দেখেছেন বিগত সরকার সুশাসন বিভিন্ন ক্ষেত্রে আনার জন্য 133টা অধ্যাদেশ জারি করেছিল। সংসদের কার্য উপদেষ্টা কমিটি, এটা স্পিকার, এটা সভাপতি, এখানে প্রধানমন্ত্রী থাকেন, বিরোধী দলীয় নেতা থাকেন, আরো কিছু সদস্য দুই দিক থেকে থাকেন। আমরা ছিলাম সেখানে। আলোচনা হলো যে প্রত্যেকটি অধ্যাদেশ যেহেতু সংসদেই পাশ অথবা রিজেক্ট হতে হবে, কাজেই সংসদের টেবিলে আলোচনার জন্য আনতে হবে। এর আগে একটা বিশেষ কমিটি গঠন করে দেওয়া হয়েছিল, তারা বিল আকারে এটাকে উত্থাপন করবেন। সেখানেও 2/3 মেজরিটির জুড়ে যেই অধ্যাদেশগুলো বিল আকারে এসে বাস্তবায়ন হলে দেশে আর কোনোদিন ফ্যাসিজম কায়েম হবে না, সেই সকল অধ্যাদেশের তারা গলা টিপে হত্যা করলেন। তারা সিদ্ধান্ত নিলেন এগুলা সংসদে আলোচনায় আনবেন না। দ্বিতীয় মিটিংয়ে আমরা জানতে চাইলাম কেন আনবেন না। বলে যে এটা বিশেষ কমিটি প্রস্তাব দিয়েছে এগুলো না আনার জন্য। আমি বললাম সবাই একমত? কয় না, সবাই একমত। আপনাদের নোট অফ ডিসেন্ট আছে।
ভিন্ন মত আছে। আমি বললাম সংসদীয় কমিটি যেটা করা হয়েছে, বিশেষ কমিটি, এটা কি স্বাধীন সার্বভৌম নাকি সংসদ এটা করে দিয়েছে বলে তাদের সকল কার্যক্রম সংসদে নিয়ে আসতে হবে? এটা নিয়ে ডিবেট শুরু হয়ে গেল। তারপরে তারা স্বীকার করলেন যে না, এটা সংসদে আনতে হবে। তখন বলা হলো যে সময়ের চাপ আছে, এই সময়ের ভিতরে 12 তারিখের ভিতরে এটা যে কোনো মূল্যে পাশ করতে হবে। আর 11, 12 2 দিন হচ্ছে শনি রবি, এই 2 দিন, শুক্র শনি, এই 2 দিন তো সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি। অর্থাৎ 10 তারিখের ভিতরে এটা শেষ করতে গেলে এগুলো আলোচনায় আনা যাবে না। বাদ দিবেন ওনারা 22টা। আমরা বললাম যে না, সবগুলো আনতে হবে। স্পিকার মহোদয় বললেন তাহলে রাত্রে 12টা পর্যন্ত অধিবেশন চালাতে হবে এবং শুক্র শনিবারও প্রয়োজনে চালাতে হবে। আমরা বললাম রাজি, চালান। কথা হলো আনা হবে। শেষ দিনে 10 তারিখ যখন বিল একটা একটা করে আনা শুরু হলো, কিছু বিলে আমরা দ্বিমত প্রকাশ করছি, কিছু বিলে একমত হচ্ছি, হঠাৎ করে স্পিকার বললেন লাস্ট বাট ওয়ান, আর একটা মাত্র বিল বাকি আছে। আমি তখন দাঁড়ালাম, দাঁড়ায় বললাম মাননীয় স্পিকার, আপনার সভাপতিত্বে যে মিটিং হয়েছে সেখানেই সিদ্ধান্ত হয়েছে বিল সবগুলো আসবে, সব তো আসেনি, তাহলে একটা বাকি থাকলো কিভাবে? তিনি বললেন ওইগুলো লেফটসের প্রস্তাব করা হয়েছে। বললাম নো, এটা তো আমরা মানবো না। এই হাউসের আপনি হচ্ছেন অভিভাবক, আপনি সভাপতি, আমরা সবাই আপনাকে সম্মান করি। আপনার সভাপতিত্বে গৃহীত সিদ্ধান্ত যদি এই হাউসে উলট পালট হয়ে যায়, তাহলে আমরা জানতে চাই যে আপনার উপরে এখানে কে? এটা আনতে হবে। রাত্রে 12টা হলে আমরা প্রস্তুত, আপনি আনেন, আলোচনা করেন। আর 2/3 মেজরিটি ওনাদের আছে, ওনারা দেশবাসী দেখবে যে এখানে আলোচনায় কে কি মতামত দিয়েছে, সুযোগ দেন। কিন্তু না, গায়ের জোরে সুযোগ দেওয়া হলো না, বলা হলো এটা সম্ভব না। তখন আমরা ওয়াক আউট করে বের হয়ে এসেছিলাম। আমরা বলেছিলাম যে আমরা ক্ষুব্ধ, আমরা এটা নিন্দা জানাই, আমরা এটা মেনে নিলাম না। জাতির বিরুদ্ধে এই অপকর্মের দায় বিরোধী দল তার কাঁধে নিবে না। এবং আমরা বলে এসেছি যে এখন যেহেতু সংসদের ভিতরে আমরা প্রতিকার পাইনি, এখন আমরা জনগণের পার্লামেন্টে চলে যাচ্ছি। আমরা জনগণের সম্পদ জনগণের কাছে নিয়ে যাচ্ছি, ওখানেই কথা বলবো, রাজপথে কথা বলবো। আর এর পাশাপাশি সংসদে আমরা লড়াই চালিয়ে যাব, আমরা বন্ধ করবো না। বলবেন যে গণভোট নিয়ে এত জিদ ধরলেন কেন? হ্যাঁ, এই কারণেই জিদ ধরেছে। এই যে আজকে যা চোখের সামনে দেখতে পাচ্ছেন, একটার পর একটা অঘটন ঘটে চলছে, এই ছিদ্রগুলা বন্ধ করার জন্যই গণভোটের রায় বাস্তবায়ন অতীব জরুরি ছিল। একই অধ্যাদেশে বলা হয়েছিল যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে, সেই একই পদ্ধতিতে সংস্কার পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে। সংবিধানে লেখা আছে যে অধিবেশন আহ্বানের জন্য সংখ্যাগরিষ্ঠ দলের যিনি নেতা, তিনি রাষ্ট্রপতি বরাবরে লিখিত অনুরোধ জানাবেন অধিবেশন আহ্বান করার জন্য। তাহলে ওনার 2টা অনুরোধ জানানোর কথা, একটা সংসদ অধিবেশন আর একটা হচ্ছে সংস্কার পরিষদের অধিবেশন। তিনি একটা করেছেন আর একটা করেননি, তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, অথবা তিনি ইচ্ছাকৃতভাবে তার দায়িত্ব পালন থেকে সরে এসেছেন, লঙ্ঘন করেছেন। আমরা এসব কথাই বলেছি, ওখানে বলতেই থাকবো। যিনি অন্যায় করবেন তার চোখের দিকে তাকায় এই কথা বলবো ইনশাআল্লাহ, মাটির দিকে তাকানোর দরকার নেই, কারণ তাকে বুঝতে হবে যে তিনি অন্যায় করেছেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের মতো সেন্সিটিভ জায়গায়, যেটাকে অর্থনীতির হার্ট বলা হয়ে থাকে, সেই জায়গায় একজন লোককে গভর্নর হিসাবে বসানো হয়েছে। বাংলাদেশের ইতিহাসে না, বিশ্বের ইতিহাসে এই ধরনের কোন দুর্বল ব্যক্তিকে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর করা হয়েছে, তার কোনো ইতিহাস নেই, নজির নেই। নিজে একজন ঋণ খেলাপি, 3 মাস আগে 2% দিয়ে উনি ঋণ খেলাপির দায় থেকে মুক্তি পেয়েছেন। তিনি একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রির মালিক। একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি যিনি সুষ্ঠুভাবে চালাতে পারলেন না, তিনি আমার বাংলাদেশ চালাই দিলেন না, হাস্যাস্পদ। তাহলে তাকে কেন এখানে আনা হয়েছে? তিনি যেহেতু দলকানা, এই কারণে তাকে এখানে আনা হয়েছে।
বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির তিনি একজন সদস্য ছিলেন। আমরা যখন চ্যালেঞ্জ করলাম সংসদের ভিতরে, বলা হলো আমরা কোনো দলীয় ব্যক্তিকে এই জায়গায় বসাইনি। আমরা যখন বললাম যে তিনি তো আপনাদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন, আপনারা কি অস্বীকার করবেন? গুগল সার্চ দিলে আপনারাও পাবেন। তখন বলা হলো তিনি আমাদের সেরকম কোনো সদস্য না, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য যে কেউ হইতে পারে। এটা একটা ছেলে বুলানো কথা। নির্বাচন পরিচালনা কমিটি বিশাল কৌশলের ব্যাপার একটা দলের, সেই জায়গায় যাকে তাকে নিয়ে যাওয়া হয়েছে। ওনারা এটাই বুঝাতে চাচ্ছেন, ওনারা বাংলাদেশের মানুষকে বোকা মনে করেন আর নিজেদেরকে জ্ঞানী মনে করেন। অবশ্যই এটা ঠিক, ওনাদের মধ্যে এমন কিছু লোকও আছেন তারা সেই ঔদ্ধত্য দেখান। তারা বলেন বাইরেও আমাকে শিক্ষকতা করতে হয়, এখন দেখতেছি সংসদের ভিতরেও সংসদ সদস্যদের শিক্ষকতা করতে হয়। কি ঔদ্ধত্য! এইরকম যারা অহংকারী হয় তাদের পাওনা পাইতে জনগণের কাছ থেকে বেশি সময় লাগে না, অলরেডি জনগণ পাওনা দিতে শুরু করেছে। সুধীমণ্ডলী, আপনারা দেখছেন জ্বালানি সংকটে যখন দেশ অস্থির, আমরা বললাম যে এই সংকট তো এই সরকারের তৈরি না, এটা একটা গ্লোবাল ওয়ারের কারণে হয়েছে। এই যে মানুষের কষ্ট, হাজার হাজার গাড়ি মোটরসাইকেল দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে প্রচন্ড রোদের মধ্যে, কষ্টের মধ্যে, এর একটা সুরা হওয়া উচিত, একটা ডিসিপ্লিনে দেশটাকে আনা দরকার। আমরা আলোচনা করতেছি, আমাদের আলোচনার খবর শুনে ওনাদের গায়ের লোম খাড়া হয়ে গেল, বিভিন্ন ধানাই পানাই শুরু হয়ে গেল, আলোচনার সুযোগ হবে না। 300 বিধিতে একটা বিবৃতি দিলেন সংশ্লিষ্ট মন্ত্রী, এমন বিবৃতি দিলেন যে বাংলাদেশ তেলের উপরে বাসতেছে, কোনো সমস্যা নেই। তার এই বিবৃতির পরের দিন একটু দেখতে গেলাম ফিল্ড, বাস্তবে কি। কাউকে জিজ্ঞেস করলাম ভাই কত সময় ধরে আছেন, 14 ঘন্টা। একজন বলল 19 ঘন্টা। ছাটাই বিছাইয়া ফুটপাতে ঘুমাইতেছে গাড়ি লক করে, কেউ আবার গাড়ির বর্নেটে ওই ডালা উঠাইয়া ওখানে ঘুমাইতেছে। ন্যূনতম পাইলাম 5 ঘন্টা। জিজ্ঞেস করলাম কত টাকার তেল পাবেন, বলে সর্বোচ্চ 2000। মোটরসাইকেল তুমি কত পাবা, 150 থেকে 500। একজন শুধু পাইলাম, সে বললো আমার ফুয়েল পাস আছে, আমি 1000 টাকার তেল নিতে পারি। একজন মোটরসাইকেলওয়ালাকে পাইলাম। এরপরে সংসদে এসে যখন বললাম যে মাননীয় মন্ত্রী যা বললেন সমাজের বাস্তব চিত্র তার সম্পূর্ণ ভিন্ন, ওনার কথা পুরাটাই আগাগোড়া অসত্য বলে আমরা মনে করি। আমরা জাতির এই ক্রাইসিস নিরসনে অবদান রাখতে চাই, ইতিবাচক ভূমিকা রাখতে চাই, আলোচনার সুযোগ দেওয়া হোক। আমি একটা নোটিশ দিলাম যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস এইটা, অন্য এজেন্ডা মুলতবি করে এই এজেন্ডা আলোচনা হোক, মুলতবি প্রস্তাব। তারা বললেন যে অলরেডি এই অধিবেশনে 2টা মুলতবি প্রস্তাব আলোচনা হয়ে গেছে, আর আমরা দিতে পারছি না। আপনি 68 বিধিতে একটা নোটিশ দেন, সেখানে আধা ঘন্টার সুযোগ পাবেন। বার্গেনিং করে শেষ পর্যন্ত স্থির হলো 1 ঘন্টা। অবশ্য আলোচনা হয়েছে 2.5 ঘন্টা। সেই আলোচনার পরে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে একটা কমিটি সরকারি দল বিরোধী দল মিলে করা হোক। আমরা অবশ্য সমান সমান সদস্য বলি নাই। পরের দিন প্রধানমন্ত্রী মহোদয় এসে বললেন যে আমরা প্রস্তাব দিচ্ছি, কমিটি হবে 5 জন আমাদের থেকে, 5 জন বিরোধী দল থেকে। এই আমাদের 5 জন বিরোধী দলীয় নেতার প্রতি আমাদের অনুরোধ, তিনি যেন তাদের 5 জন দিয়ে কমিটিটা কমপ্লিট করার সুযোগ দেন। আমরা অভিনন্দন জানালাম। সন্ধ্যায় আমরা কমিটির 5 জনের নাম দিলাম। স্পিকার মহোদয় পুরা কমিটির নাম ঘোষণা করলেন, তাদের টার্মস অফ রেফারেন্স কিছু ঠিক করে দিলেন। তারা বসার আগেই এর পরের দিন চিত্র সম্পূর্ণ পাল্টে গেল। এখন সরকারি দলের কেউ কেউ বলতে লাগলেন যে এতদিন আমরা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ যে চিত্র দেখেছি রাস্তা, এটা স্বাভাবিক ছিল না, এটা অস্বাভাবিক ছিল, এটা জামাত উস্কাই দিয়েছিল মানুষকে। আচ্ছা বলেন, এই হাজার হাজার গাড়ি ঘোড়া মোটরসাইকেল, এরা সবাই কি বেবুঝ যে আমরা উস্কাইয়া দিলেই তারা ওখানে গিয়ে 19 ঘন্টা 20 ঘন্টা বসে থাকবে? এমনকি মানুষকে চোর সাব্যস্ত করা হলো। বলা হলো যে এই ক্রাইসিসটা আরেকভাবে তৈরি করা হয়েছে, একই বারবার গিয়ে তেল নেই। আমরা যখন ওই
চালক অথবা মালিক ভাইদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই কয়বার দিনে তেল নেন? কয় ভাই একবার নিতেই মাথা খারাপ, আর কয়বারের প্রশ্ন করতেছেন কেন? বলে আমাদের সংসদে বলতেছে আপনারা নাকি বারবার নেন। একদিকে জনগণকে রাস্তার মধ্যে ফেলে রাখা হয়েছে, আরেকদিকে জনগণকে চোর সাব্যস্ত করা হচ্ছে। আলহামদুলিল্লাহ কি হলো? সমাধান হলো। পরে আমি সংসদে দাঁড়িয়ে বললাম যে এখানে নতুন করে তেলের কোনো নহর বয়ে যায়নি। মূল বিষয় হইল জনগণের আস্থা তৈরি হয়েছে। যখন বিরোধী দলকে সম্পৃক্ত করা হয়েছে তখন জনগণ বুঝতে পেরেছে যে চোররা এখন আর চুরি করে পার পাবে না। ওই গোয়াল করে বাঁশ জালের নিচে, মাটির নিচে, বিভিন্ন ড্রামে ট্রামে বিভিন্ন জায়গায় যারা অবৈধভাবে দলীয় আনুকূল্য নিয়ে মজুদ গড়ে তুলেছিল, 1 টাকার তেল 3 টাকায় বিক্রি করেছিল, তারা তখন ভয়ে শঙ্কিত হয়ে গেছে যে এই অপকর্ম আর করা যাবে না। তখনই স্বাভাবিকভাবে এই সমস্যা চলে গেছে। এ কথা দ্বারা পরে অবশ্য কিছু লোক বলেছে যে তাদেরকে সম্পৃক্ত করার কারণে যদি এই সমস্যার সমাধান হয়ে যায়, জ্বালানি সমস্যা, তাহলে তাদের হাতে দায়িত্ব দিয়ে তোমরা চলে যাও, দেশেরও সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা ওটা বলতে চাই না। আমরা বলতে চাই জাতিকে আর বিভ্রান্ত করবেন না। নির্বাচনের আগে বলবেন গণভোট চাই, নির্বাচনের পরে বলবেন যে নির্বাচন হবে না এই আশঙ্কায় আমরা বলেছিলাম গণভোট চাই। এটা কি সুস্পষ্ট ধোঁকাবাজি নয়? সম্মানিত ভাইয়েরা, বিশ্ববিদ্যালয়ের বিসি, জেলা পরিষদের প্রশাসক, তারপরে রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন জায়গায় এখন এমন সব লোকদেরকে বসানো হচ্ছে আসলে যারা বিভিন্ন ধরনের অনিয়ম অপকর্ম করে দেশের আগে 11টা পর্যন্ত বাজছিল, এখন 12:30 বাজে গেছে। আমরা কি করব এখন? প্রিয় জনগণ এবং বিরোধী দল, আমরা বসে বসে অপেক্ষা করব যে দেখি বেটা কি করে। বাড়িতে চোর ঢুকেছে, একজন বলতেছে চোর তো তোমার ঘরে ঢুকেছে, কই দেখি বেটা কি করে। এরপরে সে যখন আস্তে আস্তে সিন্ধুকের মানে লকার ভেঙে ঢুকেছে, কই দেখি বেটা কি করে। এরপরে যখন নিয়ে যাচ্ছে বলে যে দেখি বেটা কি করে। যখন সীমানার বাইরে চলে গেছে, কই ও মাই আমাকে বাঁচাও, ও আল্লাহ আমাকে বাঁচাও। তো চোর তো ধরতে হবে, সে যখনই ঢুকার কসরত করবে। 5 বছরের জন্য সরকার গঠিত হয়েছে। 3 মাসে অনেকে বলছেন যে এমন সব কাণ্ড কারখানা করে ফেলেছে যে আগের এরা হয়তো 15 বছরে পারে না। এমন কথা বলতে রাজি না। আগের এদের অপকর্মের সাথে আমি কারো কোনো অপকর্মের তুলনা করার পক্ষে আমি নাই। ওরা বাংলাদেশকে শেষ করে দিয়ে গেছে, আর এরা এসে তাদের এখন পদাঙ্ক অনুসরণ করতেছে, একই রাস্তায় হাঁটতেছে। আমাদের জন্য দোয়া করবেন। আমরা কিন্তু সংসদ যতদিন টিকে থাকবে, আমরা সংসদে আমাদের লড়াই আমরা চালিয়ে যাব, কেউ আমাদেরকে বিরত রাখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আমরা কিছু কথা বলেছিলাম, অভিনন্দন জানাই, তারা সে পথ অনুসরণ করেছেন। নির্বাচনের আগে আমরা বলেছিলাম আমরা নির্বাচিত হলে ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা নেব না এবং সরকারি কোনো প্লট আমরা নেব না। তারা নির্বাচিত হওয়ার পরে এটা বলেছে। আগে বলুক পরে বলুক বলেছেন, তাই তাদেরকে অভিনন্দন। জাতীয় সংসদে এটি সবাই এক হয়ে আমরা পাশ করেছি যে ওই গাড়ির সুবিধা কেউ আর নেবে না। বাড়িটাও আশা করি আর কেউ নিতে যাইবে না ইনশাআল্লাহ। অনেকে বলে যে বিরোধী দলীয় নেতার বাড়ি আপনি নিলেন কেন? ভাই, এটা আমাকে দান করে দিছে নাকি? এটা তো দিছে সরকারি কাজের জন্য। এটা যখন সংসদ শেষ, সেই দিন অটোমেটিক্যালি এই বাড়িরও অধিকার আমার শেষ, ওইটা থাকবে না। এখানে আমি বসবাস করার জন্য এই বাড়িতে আমি যাব না। আমি একজনকে বলেছিলাম, আপনারা বলেন যে আমরা সংসদে ঢুকেছি বিরোধিতা করার জন্য, বিরোধিতা তো করবোই। ওই বাড়ির কালার লাল করছেন কেন? ওইটা সাদা করে দেন, তখন বিরোধিতা কমায় ফেলবে। লাল মানে হচ্ছে বিপ্লব, লাল মানে হচ্ছে সংগ্রাম, লাল মানে হচ্ছে অন্যায়ের প্রতিবাদে রক্ত ঢেলে দেওয়া। দোয়া করবেন ওই গোরের কালারের মর্যাদা যেন রক্ষা করতে পারে। আমাদের শিক্ষা বিধ্বস্ত, আমাদের পররাষ্ট্র নীতি উলট পালট, এই সব কিছুকেই হাত দিতে হবে ইনশাআল্লাহ। আমরা বিরোধী দলে আছি, অসুবিধা নাই। বিরোধী দলও একটা দল, বিরোধী দলও সরকারের একটা
অংশ, সরকারের অন্ধ আনুগত্যের জন্য নয়। ভালো কাজের সহযোগিতা আর মন্দ কাজে বিদ্রোহ, এইটাই চলবে ইনশাল্লাহ। মন্দ কাজ হলে কোনো ছাড় দিয়ে আমরা কথা বলবো না। এই সংসদের ভিতরে দুই একজন দুঃসাহস দেখে বলেছেন, যদি বিরোধী দল মানে ওনাদের ইচ্ছার মতো যদি কিছু না করে, অন্যদিকে উল্টাপাল্টা করে, তাহলে এই হবে ওই হবে। আমি বলেছিলাম যে এই ওই দেখতে দেখতেই বাংলাদেশ 54 বছর এখানে এসেছে। নতুন করে এই ওয়ের ভয় আমাদেরকে দেখাবেন না। আর যদি দেখতেই হয়, দেখবো, জনগণের প্রয়োজনে আরেকবার দেখবো, জনগণের প্রয়োজনে ইনশাল্লাহ 100 বার দেখবো প্রয়োজন হলে। তারপরে এখান থেকে আমরা পিছপা হব না। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের 68 জন নির্বাচিত দলীয় সংসদ সদস্য যারা, এর মধ্যে মাত্র 4 জনের পুরানা অভিজ্ঞতা আছে, বাকি আমরা সবাই নতুন। মাঝে মাঝে দেখেন না যে আমাদের সংসদে অনেক সম্বোধনও আমরা উলটপালট করে ফেলি, এটা নতুন হওয়ার কারণ। আর একটা কারণ হলো যে গত 2014 সাল থেকে শুরু করে 14, 18, 24 3টা ইলেকশন হয়েছে। এগুলা কোনো ইলেকশনের জাত ছিল না, যার কারণে সংসদীয় রাজনীতির কোনো চর্চা সংসদের ভিতরে হয়। এবার আমরা গিয়ে বলেছিলাম গালিগালাজ ইত্রামি বন্ধ করা দরকার, মানুষের চরিত্র হনন বন্ধ করা দরকার। সংসদের প্রতিটি মিনিট যখন সংসদ চালু থাকে 1,76,000 টাকা খরচ হয়। চিন্তা করেন, একটা দিন যদি 5 ঘন্টা সংসদ হয়, তাইলে কত কোটি টাকা এখানে খরচ হয় প্রতিদিন। এটা আমরা যারা সংসদ সদস্য হিসেবে সেখানে আল্লাহর ইচ্ছায় গিয়েছি, এটা আমাদের বাপ দাদার টাকা না। এই টাকাটা এদেশের 18 কোটি মানুষের টাকা, গরিব ফকির আমির সবার টাকা, শিশু থেকে বৃদ্ধ সবার টাকা। সেই টাকায় যে সংসদ চলে, এটা তামসা করার জায়গা না। তামসা যদি কারো করার ইচ্ছা থাকে, আগের মতো নাচ গান করার ইচ্ছা থাকে, নিজের বাপের টাকায় একটা ওপেন এয়ার স্টেজ বানায় সেখানে গিয়ে করে, সংসদের ভিতরে না। আলহামদুলিল্লাহ তার অনেকটাই নিয়ন্ত্রণ হয়েছে, কিন্তু শেষ হয়ে যায়নি। রোগের এই উপসর্গ এখনো কিছু রয়ে গেছে। আমরা আশা করব আগামী দিনগুলোতে এটাও শেষ করে থাকবে না। এই বাজেট অধিবেশনে ব্যাংকের যে বিধ্বস্ত অবস্থা, শুধু ইসলাম ব্যাংক না তো, এর আগে যে মার্চ করা হয়েছে 6টা ব্যাংক থেকে, সেখানেও লক্ষ লক্ষ মানুষকে পথে বসিয়ে দেওয়া হয়েছে। তাদের নিজের ডিপোজিট টাকা এখন তাদেরকে দেওয়া হচ্ছে না। এইগুলা সমাধানের কোনো চিন্তা নাই। কোন জায়গায় সন্ত্রাসী কায়দায় কোন ব্যাংক দখল করতে হবে, সেই চিন্তা ওনারা মাথায় নিয়েছে। দল হিসাবে নয়, এই দেশের একজন নাগরিক হিসাবে, এই ব্যাংকের একজন মালিক হিসাবে, আমার যদি 1টা শেয়ার থাকে আমি এই ব্যাংকের মালিক, আমার যদি 1 টাকা ডিপোজিট থাকে আমি এই ব্যাংকের মালিক। এই ব্যাংকের মালিক হিসাবে আমরা ইনশাল্লাহ কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। হ্যাঁ, বুলেট ছাড়বেন, গ্যাস ছাড়বেন, ছাড়েন। হয়তো আমাকে আপনারা রাজপথে দেখবেন, এই প্রয়োজনে জাতির জন্য দাঁড়াবো ইনশাল্লাহ। প্রয়োজনে বুক খুলে দিয়ে বলবো যে আর কাউকে মারিয়ে না, মারেই শুধু মারেন, আর বাকি সবাইকে অধিকারটা দিয়ে দেন। ওইখান থেকে সন্ত্রাসী কায়দায় ব্যর্থ, পলাতক, পরিত্যক্ত বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরকে এখানে বসিয়েছেন, ওকে সরান। এমডিকে জোর করে ভয় দেখিয়ে বিভিন্ন এজেন্সির মাধ্যমে তার পদত্যাগপত্র নিয়ে রাতের অন্ধকারে মিটিং করে কবুল করেছেন। আসলে আমি বুঝতে পারতেছি না এটা রাতের সরকার কিনা। গত পরশুদিন তেলের দাম বাড়াইছে মধ্যরাতে, মানুষ যখন ঘুমায় পড়ছে তখন। আবার এখন দেখি যে বোর্ড মিটিং করে ব্যাংকের, সবচেয়ে বড় ব্যাংকের, এটাও রাতের বেলা। এরা কি দিনের আলোকে ভয় পায়? রাতের কামলা তো অন্য একটা সম্প্রদায়। ভালো মানুষ রাত্রে ঘুমাবে শান্তিতে, পরের দিন কাজ করবে দিনের বেলা। বাজেট অধিবেশন সামনে, তেল সংকট মোকাবেলার জন্য, জ্বালানি সংকট মোকাবেলার জন্য কমিটি হয়েছে। যদি দাম বাড়ানোর কোনো বাস্তব প্রয়োজন থাকে, সব কমিটিতে আলোচনা হোক, তারপরে সংসদে আসুক, বাজেট অধিবেশনে আলোচনা করা হোক। এই কেবল গত মাসে 8 থেকে 12% দাম বাড়ানো হয়েছে। এই মাসে আবার প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এ মানুষ যাবে কোথায়? জনগণের আয় কি সেই অনুযায়ী বাড়ানোর সরকার কোনো উদ্যোগ নিয়েছে?
বেকারত্বের মিছিল দিন দিন বড় হচ্ছে, মানুষ তার নিজের তরল অর্থ ভেঙে খেতে বাধ্য হচ্ছে। এটাও যখন শেষ হয়ে যাবে, এই মানুষ যাবে কোথায়? 1.5 কোটি মানুষকে আপনারা বলেছেন কর্মসংস্থান করে দেবেন। আমরা সেই কর্মসংস্থানটা দেখতে চাই। তবে অবশ্যই এই কর্মসংস্থান বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বালুমহাল, জলমহাল এই ধরনের জায়গায় আমরা দেখতে চাই না। আমরা সত্যিকারের কর্মসংস্থান দেখতে চাই। চাঁদাবাজির টিকিট অথবা কার্ড হাতে তুলে দিয়ে সেই ভার্চুয়াল কার্ডের মাধ্যমে চাঁদাবাজের দেশ বাংলাদেশ হয়ে যাক, এটা আমরা চাই না। সংসদে অনুরোধ করেছিলাম যে আসেন এই 300 জন এমপি মিলে ওয়াদা করি যে আমরা কোনো চাঁদাবাজি বরদাস্ত করব না, নিশ্চিহ্ন করব। তাহলে দেখবেন কালকে থেকে বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আমাদের এইদিকে সবাই টেবিল চাপড়াইলো, ওইদিকে দেখি আর চাপড়ায় না। তার মানে কি? তার মানে হচ্ছে সরষাতেই যদি বুথ থাকে তাইলে বুথ তাড়াবে কে? তবে হ্যাঁ, মানুষ কিন্তু জেগে ওঠা শুরু করেছে। আমরা জনগণকে ঐক্যবদ্ধ করব। এতে যে যাই বলুক ওগুলার পরোয়া না করে সামাজিক এই বেদি থেকে বাংলাদেশকে মুক্ত করা ছাড়া এই বাংলাদেশকে নিয়ে সামনে আগানো সম্ভব নয়। চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাক, জিনিসপত্রের দাম 3 ভাগের 1 ভাগ অটোমেটিক্যালি কমে যাবে। ভাই আপনার কার্ডের তো তখন প্রয়োজন হবে না। আপনি কার্ড দিবেন 2000 টাকা, আর এই মানুষের পকেট কাটা হবে 20,000 টাকা। তো এই মানুষ বাঁচবে কিভাবে? আমরা তো এটা চাই না। আর কার্ড যদি দিতে হয় সংসদে আলোচনা করে দেন। কেউ তো নিজের পকেটের টাকা দিচ্ছেন না, জনগণের ট্যাক্সের টাকা দিচ্ছেন। তাহলে সেই কার্ডগুলো পাওয়ার ক্রাইটেরিয়া, দেওয়ার ক্রাইটেরিয়া, প্রয়োজনীয়তা সব বিবেচনা নিয়ে আলোচনা হোক। অসুবিধা কি? ভালো জিনিস হলে আমরা তো কথা দিয়েছি যে আমরা সমর্থন দিব, সহযোগিতা করব। কিন্তু তাও না, ওই শুরু হয়ে গেছে সবকিছু। হ্যাঁ, শুরু করতে করতে হয়তো এমন অবস্থা হবে যে স্বৈরাচারী কায়দায় যদি আবার দেশকে স্বাধীন করার কোনো দুঃস্বপ্ন উনারা দেখেন, তাহলে উনারা সব দিক নিয়ন্ত্রণে এখন যেভাবে নেওয়া শুরু করেছেন নিবেন। কিন্তু মনে রাখবেন, যেই ছিদ্রটা দিয়ে পতন হবে ওইটাই শুধু খোলা থাকবে ইনশাআল্লাহ। ওই ছিদ্রের মুখ বন্ধ করতে পারবেন না। এবং যদি 24 থেকে কোনো শিক্ষা এই জাতির আমাদের সবার না হয়ে থাকে, তাহলে এটা দুর্ভাগ্য। যদি জুলাই থেকে শিক্ষা না হয়, এটা দুর্ভাগ্য। জুলাই কিন্তু প্রয়োজনে বারবার ফিরে আসবে। তবে আমরা চাই না এইভাবে অপকর্মের, দুঃশাসনের, ফেসিজমের প্রতিবাদ করতে গিয়ে মূল্যবান জীবনগুলো এইভাবে ঝরে যাক। এটা আমরা চাই না। জীবন যদি দিতে হয় তাহলে দেশের সীমান্ত, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করে জীবন দেব। এই চোরদের বিরুদ্ধে লড়াই করে জীবন দেওয়া, এটা দুঃখজনক। এখন আমাদেরকে দেখবেন যে গুপ্ত বলা হয়, এই না? তো আমি বলেছিলাম যে গুপ্ত তো অবশ্যই, তবে দেশের ভিতরে গুপ্ত ছিলাম, বাইরে যাইনি। গুপ্ত তো অবশ্যই। 3 বছরের মধ্যে জেলে ছিলাম, গুপ্ত ছিলাম তো, ওটা তো গুপ্তই। তো ওই রকম গুপ্ত থেকেই তো লড়াই করে এই দেশটা মুক্ত হয়েছে। আমরা ইনশাআল্লাহ এই দেশেই থাকবো। এই দেশে থাকার নাম যদি গুপ্ত হয়, তাইলে অবশ্যই আমি গর্বিত গুপ্ত। দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে থাকার নাম যদি বীরত্ব হয়ে থাকে, তাইলে ওই বীরত্বকে ঘৃণা করে। রাজনীতি করতে হলে দেশের মানুষকে ধারণ করে করতে হবে। সুদিনে যেমন থাকবো, ইনশাআল্লাহ দুর্দিনেও তেমন থাকবো। দেশ ছেড়ে পালাবো না ইনশাআল্লাহ। আল্লাহ হায়াত যতদিন রেখেছেন, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে লড়ে যাব ইনশাআল্লাহ। নতুন করে পাওয়ার কিছু নাই। আমার জন্য দোয়া করবেন। যেহেতু আমি সংগঠনটির মেইন লোক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। আমি বলেছিলাম সরকারি সুযোগ সুবিধার যতটুকু না নিয়ে পারি তাই চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমরা তো গাড়ি বাড়ি দিচ্ছি না। এর সাথে সংসদ অধিবেশনে
উপস্থিত হওয়ার জন্য একটা রিমিউনারেশন আছে, সংসদের কমিটি বৈঠকের রিমিউনারেশন আছে। আমার জন্য স্বাভাবিকভাবে সরকারি প্রটোকল অনুযায়ী একটা গাড়ি আছে, ড্রাইভার আছে, তেল আছে, মেনটেনেন্স আছে, সব কিছু আছে। আমি লিখিত জানিয়ে দিয়েছি আমি এর কিছুই নেব না এবং আমি নিচ্ছি না। তাকে আমার মেইন রিমিউনারেশন একজন মানে বিরোধী দলীয় নেতা হিসেবে একটা রিমিউনারেশন আছে। এটাও আল্লাহর মেহেরবানিতে সংসদীয় এলাকার একটা বড় কওমি মাদ্রাসাকে আমি এটাও আলহামদুলিল্লাহ ওয়াকফ করে দিয়েছি। প্রতি মাসে ওই অ্যামাউন্টটা অটো তাদের অ্যাকাউন্টে চলে যাবে। আমি বলেছিলাম কতটুকু না নিয়ে পারি, আল্লাহ যেন এই কথাটার উপর আমাকে টিকে থাকার তৌফিক দান। কারণ এইগুলা পাওয়ার আগেও তো আল্লাহ আমাকে চালাইছেন, তাইলে এইগুলো এখন নিতে হবে কেন আমার? তবে আমি আমার সহকর্মী সদস্যবৃন্দকে বলে দিয়েছি আপনারা নেবেন, আমার ব্যাপার আর আপনাদের ব্যাপারে এক না। আমি সংগঠনের প্রধান হওয়ার কারণে আমার মুখ দিয়ে যে কথাটা বের হয়েছে এটা শতভাগ আমাকে পূরণ করতে হবে ইনশাআল্লাহ। আপনারা এটা বলেন নাই, আমি দায় নিয়ে বলেছি। গাড়ি তো কেউ নেবেন না, বাড়িও কেউ নেবেন না, কিন্তু রিমিউনারেশনের এই বৈধ অংশটা তারা নেবেন, তাদেরকে নিতে হবে। আমি অনেকের জানি তারা বড় কষ্টে চলে, আমি জানি তারা সরকারি অর্থের উপরে হাত দিবেন না। বিজিএফ এইটা সেটা অনেকগুলো অনুদান আছে না, কোনো কমিশন খাবেন না এবং হাতও দেবেন না, কিন্তু জনগণের সাথে চলতে গিয়ে তাদেরকে খরচ করতে হবে। উৎসাহিত করছি, সরকারের যেটুকু বৈধ পাবেন ওইটা খরচ করবেন, তার সাথে আল্লাহ যদি তৌফিক দিয়ে থাকে তাইলে নিজেরটাও যোগ করে খরচ করবেন। চেষ্টা করছে আপনাদের ভাইয়েরা, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সততার উপর এই ৭৭ জন মানুষকে টিকে থাকার তৌফিক এনায়েত করেন। আমাদের বোনেরা ঢুকেছেন, আল্লাহ তাদেরকেও যেন সেই শক্তিটা দান করেন। বিরোধী দল হিসাবে আমরা খুব ছোট নই, যদি আমাদের দায়িত্ববোধ নিয়ে আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, ইনশাআল্লাহ বিরোধী দলের থেকেও সরকারি দলের স্টিয়ারিং ঠিক করে দিতে পারব। আর যদি দেখি পারছি না, তাহলে ওই দুষ্ট গাড়ির সামনে দাঁড়িয়ে গিয়ে বলবো, স্টপ হেয়ার, ডোন্ট প্রসিড ফার্দার, তোমাদেরকে আর সামনে আগাতে দেওয়া হবে না। জীবন তো ভাই একটাই, লড়াই করে জাতির জন্য যাক, দিনের জন্য যাক, মানবতার জন্য যাক, তাহলে হয়তো আল্লাহর দরবারে কিছু পাবো। না হলে মরতে তো হবে, চিরদিন তো আর এখানে বেঁচে থাকবো না। মরতে মরতে 2 বার বেঁচে গেছি, এরপরে আল্লাহ কয়েকদিন হায়াত দিবেন জানি না, যে কয়েকদিন আল্লাহ হায়াত দিবেন লড়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে মহব্বত করেন, চোখের পানি দিয়ে দোয়া করেন, আমাদের প্রয়োজনে হাত বাড়িয়ে সহযোগিতা করেন, বিপদে আমাদের পাশে দাঁড়ান। আমরা এর জন্য অবশ্যই কৃতজ্ঞ। এর কোনো জাযা আমাদের হাতে নাই, প্রতিদান আল্লাহ তাআলার দরবারে। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে প্রতিদান দেন এবং সম্মানিত করেন। সিলেটের মানুষের যে ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য রক্ষা করে ইনশাআল্লাহ তাআলা লাজিম আমরা একসাথে কাজ করব। আপনারা পাশে থাকবেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনারা দোয়া করবেন এবং আমরা ভুল করলে আমাদেরকে শুধরে দেবেন। ভালো কোনো পরামর্শ থাকলে আমাদেরকে দিয়ে সাহায্য করবেন। আরে ভাই বসেন না, আপনি আমার কথা শেষ হোক, আপনি বসেন, এরপরে একা কথা বললেন আমার সাথে, আমি শুনবো, আপনার কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। তো এই দোয়াটুকু আপনাদের কাছে চাই, এই সহযোগিতাটুকু চাই। লাস্ট একটা কথা বলে বিদায় নিতে চাই। যদি আপনাদের বিবেক সাক্ষী দেয় জামাতে ইসলামী দেশের জনগণ এবং হকের পক্ষে আছে, তাহলে আমি প্রাণ ভরে আপনাদেরকে দাওয়াত দিই যে আসুন এই সংগঠন আপনাদের সংগঠন। যারা সরাসরি সম্পৃক্ত হন নাই তারা হন, তারা দায়িত্ব নেন, আপনাদের মেধা যোগ্যতাকে জাতির জন্য কাজে লাগান, ইনভেস্ট করেন। যে কাজ আমার দ্বারা হচ্ছে না, আল্লাহ চাইলে সেই কাজ আপনার দ্বারা হয়ে যেতে পারে। এই জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি, আহ্বান জানাই যে আমাদেরকে আপনারা সম্পৃক্ত হয়ে আরো বেশি সহযোগিতা করুন।
এই সিদ্ধান্ত নিতে যদি সময় লাগে অসুবিধা নাই, আমাদের ভালো কাজে সহযোগিতা করুন, মন্দ কাজে আমাদের সমালোচনা করুন, ওইটাও একটা সহযোগিতা। তবে সমালোচনাটা ইনসাফের ভিত্তিতে করবেন। আমি যে ভুলটা করি নাই ওটা আমার নামে কেউ চালান দেবেন না, আমি যে ভুলটা করেছি ওটা ধরে আমাকে সোজা করে দেবেন, ওটাই হচ্ছে আসল সমালোচনা। যদি এটা হয় তাহলে আপনি বন্ধুর কাজ করলেন, আমার ভুল দেখে আপনি নীরব থাকলেন, আপনি আমার ক্ষতি করলেন, ওই ভুলটা আমার মধ্যে থেকে গেল, সংশোধনের আমি সুযোগ পেলাম না, এর দ্বারা জাতি ক্ষতিগ্রস্ত হলো। আপনি যদি সমালোচনা করেন, আমি জেগে উঠবো, আমি সংশোধন হব, বিশাল একটা উপকার হবে। এটাই সঠিক বন্ধুত্বের পরিচয়। আমরা সেই বন্ধুত্বটা, ভালোবাসাটা আপনাদের কাছে আশা করি। প্রিয় দেশের জন্য দোয়া করবেন। আগামী সেশনটা প্রথম সেশনের মতোই গুরুত্বপূর্ণ। আগামী 1 বছরের জন্য এখানে জাতির বিভিন্ন কর্মকাণ্ডের সিদ্ধান্ত গৃহীত হবে। এটা শুধু যুগ বিয়োগ বিলানোর কোনো অধিবেশন নয়, জমা খরচের অধিবেশন নয়। এই অধিবেশনটা হচ্ছে জাতির কপাল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার অধিবেশন। সৎ এবং সততার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে যদি প্রয়োজন বিবেচনায় সেটা নেওয়া যায়, আলহামদুলিল্লাহ জাতি উপকৃত হবে। আমরা বিরোধী দল থেকে এটা চেষ্টা করব। সরকারি দল ভালো করলে আবারও বলছি সহযোগিতা করব, মন্দ করলে অবশ্যই বিরোধিতা করব, যেখানে যতটুকু প্রয়োজন, সেখানে কোনো ছাড় নয়। এ বাংলাদেশ ইনশাল্লাহ বদলাবে। দারুণ আশাবাদী, বাংলাদেশ বদলাবে ইনশাল্লাহ। কারণ দেশের জনগণ পরিবর্তন চায়, আমাদের প্রিয় যুব সমাজ এর পরিবর্তন চায়। আমরা যুব সমাজকে নিরাশ করব না ইনশাআল্লাহ। এই জাতি তাদের দায়িত্ব এই যুব সমাজের হাতে তুলে দিব, আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। এরা পিঠে বসবে এবং এই জাতিকে চালাবে। আমরা প্যাসেঞ্জার সিটে বসে তাদের জন্য দোয়া করব, সহযোগিতা করবো ইনশাআল্লাহ। যুবকরা যেন এটার জন্য তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় দেশটাকে হেফাজত করুন। এই দেশকে ভালোবেসে, গভীর ভালোবাসা নিয়ে আমরা যাতে সবাই মিলে সমবেতভাবে দেশটা গড়তে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। 47 আমাদের বিদ, 71 আমাদের অহংকার, 24 আমাদের পরিবর্তনের দিক নির্দেশনা। যার প্রত্যেকটা পয়েন্টের গুরুত্ব যার যার কাছে, একটাকে অস্বীকার করে আর একটা হবে না। আমরা 3টাকেই সম্মান করি, 3টাকেই ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমাদেরকে কেউ কেউ বিভিন্ন তকমা দেয়, উই ডোন্ট কেয়ার ফর দ্যাট। আমরা শুধু কেয়ার করি যে আমার বিবেকের কাছে আমি হেরে গেলাম না জিতে গেলাম। যদি বিবেকের কাছে জিতে যাই